রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্যচর্চা শুধু সাহিত্যের দিক থেকেই গুরুত্বপূর্ণ নয়, সামাজিক পরিবর্তনের ক্ষেত্রেও তা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 19 শতকের বাংলা থিয়েটারে সাধারণত নারীরা অভিনয়ে অংশ নিতেন না। এই রক্ষণশীলতার মধ্যে রবীন্দ্রনাথ একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসেন। তিনি তার পারিবারিক ও শিক্ষাঙ্গনের পরিবেশে নারীদের নাটকে অংশগ্রহণ নিতে উৎসাহ দেন। শান্তিনিকেতনের প্রাকৃতিক পরিবেশে মুক্ত মঞ্চে শুরু হয় নাটক চর্চা, যেখানে মূল ভাবনার কেন্দ্রবিন্দু নারী। তার কণ্ঠ, প্রতিভা ও উপস্থিতি ক্রমশ প্রাধান্য পায় রবীন্দ্রনাথের নাটকে। Ladies and gentlemen, we now stage a wonderful masterpiece, মান ভঞ্জন, penned by Rabindranath Tagore, directed by শ্রী প্রসেনজিৎ ঘোষ। রচনাটি মূলত একটি ছোট গল্প, যেখানে যার কেন্দ্রবিন্দুতে আছে দাম্পত্যের টানাপোড়েন এবং অহংকার ও আত্মপরিচয়ের একটি অন্তলৌকিক যাত্রা। Pride builds walls where love seeks doors. Where pride separates, realization unites. মান ভঞ্জন unfolds not merely as a domestic rupture, but as an allegory of illusion, confronting neglected truth. মান ভঞ্জনের মান আসলে কেবল অভিমান নয়, বরং এক অন্তঃস্থিত অহং আবরণ, যা ভাঙনের মধ্য দিয়ে জ্ঞান সম্ভবতা উন্মোচিত করে। মানভঞ্জন হলো সেই আয়না যেখানে মায়া ভেঙে মানুষ নিজের অদেখা সত্যকে প্রথমবার প্রত্যক্ষ করে। Ladies and gentlemen, let's journey through the saga of love, pride, truth, conflict and illusion. নারী স্বাধীনতাকে রবীন্দ্রনাথ শুধু মানভঞ্জন ধারায় কিন্তু পোর্ট্রে করেননি। He had a long association with W.B. Yeats, and the poetry of W.B. Yeats always enthused a very, a very unique exposure in Rabindranath Tagore's works. রবীন্দ্রনাথ নারী এবং নারী স্বাধীনতাকে যেমনভাবে এনকারেজ করেছেন, সিমিলারলি he was a nature poet too. He always believed in, a naturalistic system of education where there would be not a divide between men and women. He always fought for emancipation, and all his writings, all his ideas were penned through the wonderful anthologies which he had been writing across years. রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণে, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের রক্তে, বিশেষত বাঙালির রক্তে। মানভঞ্জন শুরু হতে মানভঞ্জন অবশ্যই আমরা এখন উপস্থিত করব আপনাদের সামনে, নাট্যস্থ করব। কিছু টেকনিক্যাল ইস্যুস ক্রপ আপ করেছে, যার জন্য we are unable to, and yes, দেখুন বলতে বলতেই technical issues have been solved. Ladies and gentlemen, before we enter into the key play of Man Bhanjan, I will just hurriedly run through the characters of the play.
আজকাল তো মোবাইল ছাড়া বোধহয় একটা বাচ্চা ছেলের হাতেও মোবাইল আছে। Yes or no? Do you use a mobile? Yes? Do you use a mobile? আমি আপনাদের জানিয়ে দিচ্ছি Adverts Production পেজে YouTube চ্যানেলে, yes, my son has raised hands, he does use a mobile. Now Adverts Production পেজে YouTube লাইভ চলছে আমাদের এই সুকিয়া কেন্দ্র দুর্গোৎসব কমিটির অনুষ্ঠান। আপনাদের যাদের যাদের মোবাইল অ্যাক্সেস আছে, you are requested to just at least browse through it, and the entire technical assistant, the event is managed by Advert Productions Limited. I shall quickly run through the characters of Man Bhanjan. Okay, so the drama has been scripted by Shamoli Boshu, directed by Proshenjit Ghosh, background music Udoy Hatui, গিরিবালা চরিত্রে আছেন মৈত্রী বসু দত্ত, সুধামুখী অন্তরা ব্যানার্জি, পিসিমা চৈতালি শীল, সুনয়নী শ্রীমন্তিনী রয়, শরৎ শশী রূপা সান্যাল, কমলিনী তনুশ্রী দত্ত, কিরণময়ী ঈশিতা কুন্ডু, গুপি বাবু মিস্টার নীলাদ্রি শেখর দত্ত। Ladies and gentlemen, Man Bhanjan for you. Light off. Slide, please. Slide. Second slide. Lights. অনেক যত্ন করে করেছেন গো বৌদিমণি। পৃথিবীর মতো রূপ, যেমন রং তেমনি এক মাথা চুলের ঢাল, তোমাকে সাজিয়ে আশ মেটে না গো বৌদিমণি। তোকে আর বেশি বলতে হবে না। তোর মুখে তোর মতো আমি মিথ্যে কথা কাউকে বলতে দেখি। তোমার এই রাঙা মায়ে যখন আলতা পড়ায় তখন মনে হয় কেষ্ট ঠাকুর রাধারানীর জন্য গান বেঁধেছিল, যেমন তোমার জন্য গান বাঁধা হয়েছিল গো। আচ্ছা, কেষ্ট ঠাকুরের রাধারানী তোমার চাইতেও দেখতে সুন্দরী ছিল গো। তুই থামবি? বাবা তো নাম রেখেছিল সুধামুখী। আর আমি মনে করবো তোর মতো মিথ্যে কথা কেউ বলতে পারে না গো বৌদিমণি, আমি যদি মিথ্যে বলি আবার মুখে পোকা পড়বে গো। তুমি তো জানো, তুমি যখন ওই তিনতলার ছাদে তোমার ওই ফুল গাছগুলির মধ্যে দিনের বেলায় ওই রঙিন শাড়িটি ঘুরিয়ে ঘুরে বেড়াও, তখন তোমাকে দেখতে একদম পরী রানীটি লাগে গো। কিন্তু আসল লোকটা এখন আমার দিকে ফিরেও তাকায় না। সে তো দাসবাগ দেখে বসে আছে অন্য লোকের পাড়া। ও দুদিনের নেশা গো বৌদি, কে
কেটে যাবে কেটে যাবে। তোমার সামনে কি কেউ দাঁড়াতে পারে? জানি শুনো, আমার বিয়ে হচ্ছিল তোর দাদা বাবু তখন 17 বছর বয়স। কি ভালোটাই না বাঁচত আমাদের। দুবেলায় স্কুল পাঠিয়ে ছুটে বাড়ি চলে আসতো আমার সাথে। তারপর 3 তলার ঘরে আমি আর রোজ। তারপর সেই চিঠির উত্তর না দিয়ে বাবুর আবার সে কি রাগ। তখন দেখ কতদিনই 3 তলার ঘরে আসেনি করে বসেছে। এখন এখন খালি লাল বন্ধুদের সাথে বাগান বাড়িতে মজলিস করা আর থিয়েটার দেখতে যাওয়া। আর ওই থিয়েটারই হয়েছে আমার যথাসম্ভব। বেদনা বৌদিমণি, চোখ মোছো। এই নেশা একদিন ঠিক কেটে যাবে, দেখো। শুধু বলো না, কি কাজ বৌদিমণি? আমি তোমাকে সব করতে পারি। তাহলে তোকে দেবো আমার ওই মতো ঘরের ছেলেটা। আগে বলোই না, কি কাজ গো বৌদিমণি? তোকে আমি টাকা দেবো, তুই থিয়েটারে গিয়ে একবার দেখে আয় তো ওই লবঙ্গ মুখপুরীকে। দেখিস আমায় বল ওর কি এমন রূপ, কি এমন আছে যার জন্য তোর দাদা বাবু আজকে আমাকে ভুলে ওই ওই ওকে নিয়ে পড়ে আছে। যাও, নিশ্চয়ই যাবো বৌদিমণি। তুমি তুমি চোখ মোছো। পিসিমারা আর তোমার ননদেরা এসে পড়লেন বলে চোখ মোছো। শিগগিরই চোখ মোছো। কতদিন আসেনি বলো? আর বাপের বাড়ি বাবা মা তো কবেই চলে গেলেন, বাবা মা চলে গেলেন। আর এই এত বড় বাড়িটা শুধু খা খা করে। কেমন আছো বলো? বাড়ির সামনে জামাই বাবুরা ভালো আছে? আর ছেলে মেয়েরা কতদিন আসেনি বলো তো? আরে শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ি আসবার সময় হয় না, তো মামার বাড়ি কি করবো বলো? আর তোমার এই ছোট ননদটি ওর শ্বশুর শাশুড়ি আসতে অনুমতি দিলেও ওর বরকে মোটে কাছছাড়া করতে চায় না। আরে দিদি কি হচ্ছে? না গো বৌদিদি, আসলে আমি তো এক বউ, তাই শ্বশুর শাশুড়ি আমাকে ছাড়া থাকতেই পারে না। আরে আমার বৌদি কই? গোপীনা তাকে তো কোথাও দেখছি না। মানে পিসিমা আসলে উনি তো এই সময় ঠিক বাড়ি থাকে না। ওরা কপাল, সে বুঝি ওই নদীর কাছেই সব সময় পড়ে থাকে। বাড়িতে মন বসবে কেন? তোর তো সব ছি 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 ছি, কি ঘেন্না কি ঘেন্না। সব কথা আমার কানে আসে। তোর তো সব যার বন্ধু ঢুকেছে। আপনারা বসুন, আমি জলখাবারের ব্যবস্থা করি। দোকানে চলে আসবেন, শুধু পিসিমাকে 500 বউটা পালিয়ে বাঁচিয়ে আর বলবে আমি বলে কথা। আমি নয় নয় করে বিয়েও তো হয়েছে অনেকটাই। তো একটা ছেলে মেয়ে থাকতে পার, আমি তোর বাড়িতে মন বসবে। এত বড় বাড়ি, এত সম্পত্তি, কে যে ভোগ করবে জানি না। ঠাকুর তোমার যে কি ইচ্ছা। মা মা থাক না ওসব কথা, ও সবই তো আমরা জানি। কতদিন পরে এ বাড়িতে এলো,
বউয়ের সাথে দুটো কথা বলতাম। চল রে খুশি, আমরা নিচে বউয়ের কাছে যাই। তাই চল, আমরা একটা বউয়ের সাথে গল্প করি, দেখাই তো হয় না আজকাল। চল চল চল। রক্তের টান, বড় টান, আর জ্বালাও তো কম নয়। বৌদিদি চলে গেলেন দুদিনের জলে, আর দাদাও চলে গেলেন বছর ঘুরতে না ঘুরতে। আর গোপীনাথে ছিল কৃষি অন্তপ্রাণ, দু একদিন না দেখে থাকতেই পারতো না। আর এখন দেখো সম্পত্তি হাতে পেয়ে সেও কেমন বদলে গেল। অদৃষ্ট গো পিসিমা, অদৃষ্ট। হ্যাঁ রে, গোপীনাথে বাড়ি ফেরে ওই নদীর কাছেই পড়ে থাকে। কি বলবো পিসিমা, এমন দুটো পৃথিবীর মতো বউ ফেলে। ওরে কাঁচা কাঠের পথটাতেই তো পোকা লাগে। এত সম্পত্তি কাঁচা বয়সে হাতে পেয়ে গভীরও হয়েছে তার। আর হাতে জঢেল পয়সা, যত লক্ষ্মী ছাড়া বন্ধু জুটেছে সব মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। কি আর বলবি, মাথা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে রে। মাথার উপরে এখানে বড় বড় কেউ নেই। বইয়ের বাপের বাড়িও তো সেই অনেক দূরে, তারও বাবা কাকা বড় বলতে কেউ নেই। গুপিকে সামলাবে কে? হ্যাঁ, যাই তো বৌদিমণি। চলুন পিসিমা, চলুন নিচে যাই আমরা। হ্যাঁ হ্যাঁ চল। ঠাকুর সব বজায় রেখো। রাম রাম, কি ঘেন্না, কি ঘেন্না। ও মা, এদেরই বলে নাকি ঠাটারের অপসরী। ছাটা মারি এরকম পোড়ামুখীদের কপালে। আহা, কি রূপ, যেন এক একটি প্রেসকার। তবে তবে কেন যে এইসব পুরুষরা নবীদের জন্য ঘর ছেড়ে, সকলকে ছেড়ে ওদের পেছনে ছুটে বলতো? তাই তো ভাবি বৌদিমণি। আরে ওরা সব কলা কলা জানে গো। এই দেখা দেখা কথা বলে পুরুষ মানুষদের মন জয় করে। ঘরের বউ সেরকম পারি তো না, বলো না। ওসব কথা রাখ শুধু। এখন কেমন দেখি ওই লবঙ্গলতাকে। ও কত রূপ আছে ওর, যার জন্য তোর দাদাবাবু আজকে আমাকে ভুলে ওকে নিয়ে পড়ে আছে, আমার দিকে ফিরেও তাকায় না। তোমার নখের চুকি নয় গো বৌদিমণি, তোমার নখের চুকি নয়। তোর কথা আমি কি করে বিশ্বাস করি বলতো শুধু? তুই বলছিস লবঙ্গ আমার লোকের চোখই নয়? তোর দাদাবাবু তো আজকাল ওই লবঙ্গকে নিয়ে পড়ে আছে। আমার দিকে কবে না আমার সঙ্গে কবে কথা বলেছে, আমাকে তো ভুলে গেছে পুরো। এ কথা আমি কি উত্তর দেই বলো গো বৌদিমণি? শুধু শুধু আমাকে চুপচাপ থাকাতে বলছে। ও মা, কি বলো গো তুমি? ভদ্র বাড়ির বউ একা ঠেকা দেখতে যাবে কি গো? আরে তুই এখনো যাবো কেন? তুইও তো যাবি আমার সাথে। একবার দিয়ে চ শুধু, দেখে আসলে ওই লবঙ্গলতাকে কি বলে বাস করছে তোর দাদাবাবু। না না বৌদিমণি, দাদাবাবু যদি জানতে পারে অনর্থ হবে গো। আরে শোন না, আরে বৌদি, তুই কি যাবো বলবে তো করে কি কেউ জানতে পারে? বেশ বেশ, নিয়ে যাবো না। কিন্তু দাদাবাবু যদি জানতে পারে, কেমন ভয় করছে গো।
सजनी सजनी राधिका देखना बहुत चाहिए। দেখি রে শুধু দিদিমণি আমার তো দেখছি ঠেকার দেখা এত নেশা হয়ে দাঁড়ালো গো। এরকম ভাবে ঠেকার দেখা হুজুকের প্রায় হুজুক হয়ে দাঁড়ালো তোমার। যদি দাদাবাবু জানতে পারে এই লুকিয়ে লুকিয়ে যাওয়া তাহলে কি হবে আমি ভাবছি গো। না রে শুধু এতদিন পড়েছিলাম সিলেটের মস্ত বাড়ির দ্বিতলার ঘরে। ছাদের দেয়াল ছিল কত উঁচু, বাইরে কি ঘটছে কিছু বুঝতেই পারতাম না। আজ থিয়েটারে এসে দেখলাম এই তো অন্য জগৎ, এক স্বপ্নের জগৎ। কত আলো, কত মানুষ, কত নাচ গান বাজনা, কত হাততালি। আমার খুব ভালো লেগেছে রে শুধু, আমার ভীষণ ভালো লেগেছে। একলা একলা বাড়িতে বসে কেমন যেন হাঁপিয়ে উঠেছে মনটা। কি জানি দিদিমণি তুমি যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আমার কেমন ভয় করে গো। কালকে মাঠ সঞ্চয় করা কি মনে হচ্ছিল জানিস? কি গো? মনে হচ্ছিল তোর দাদাবাবু তো এখন আমাকে এত অনাদর অবহেলা করছে। আর যদি সে আমার কাছে আবার ফিরে আসে তাহলে আমিও শ্রীরাধার মতো মান করে বসে থাকবো। তোর দাদাবাবু আমার পায়ের কাছে বসে আমার মান ভাঙাবে, তবে কি আমি কথা কইব? আর তাই যেন হয় গো দিদিমণি, তাই যেন হয়। আজ তোমাকে কি সুন্দর লাগছে গো বৌদিমণি। দাদাবাবু যদি আজকে দেখতো তাহলে আজ রাতেই মান ভঞ্জন হয়ে যেত গো। রাত 10টা বেজে গেল, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। তুই ঘুমাতে যা, আমাকে শুতে দে। আচ্ছা যাই যাই বৌদিমণি। ও মা, বৌদিমণি, আজ ঠাকুর মুখ তুলে চেয়েছেন তো। দাদাবাবু এইদিকেই আসছে, সবার ঘরের দিকে। মেরে মেরে মান ভঞ্জন করা করে বৌদিমণি, আমি পালাই। কিরে শুধু বাড়ির লোক কোনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি ওটা রাত পথে বাপের বাড়ি যাচ্ছি বলে চলে গেল। এটা বিলে না মামের হলো? এমন কথা 7 জন্ম শুনিনি বাপু। কি করবো পিসিমা? বৌদিমণি গো ধরে বসে রইল, কারো কথা শুনলে না গো। আমি বললুম বিন্দি, বামুন দিদি, রাখাল, সরকার মশাই সবাই বোঝালো গো। কেন রে, সেদিন কি হয়েছিল? আয় তো সব খুলে বল। সেদিন কোনো বউ অমন করে চলে গেল। আগের দিন দেউড়িতে 10টা ঘন্টা বাকি। না এতদিন তো দাদাবাবু বৌদিমণির ঘরেই আসতো না গো। তা সে রাতে দেখলুম ও মা, দাদাবাবু আতরের পাশ ছড়িয়ে চাদর উড়িয়ে বৌদিমণির ঘরের দিকে আসতে গো।
বৌদিমণি ঘরে কেন? বৌদিমণির সাথে একটু রঙ্গ করবো বলে গো। তারপর আমি গিয়ে দেখি বৌদিমণি বাদরের পুতুলের মতো বসে আছে গো। গায়ে একটিও গয়না নেই, চুল এলোমেলো। আগের দিন আমি কত যত্ন করে সাজিয়েছিলাম গো পিসিমা। দেখলাম তার দু চোখ দিয়ে আগুন ঝরছে গো পিসিমা। আমি ভয় পেয়ে গেলাম গো পিসিমা। তারপর আমি বৌদিমণির ঘরে বৌদিমণিকে জিজ্ঞেস করলো যে বৌদিমণি তোমার কি হয়েছে? তোমার গায়ে গয়নাগুলো কোথায়? সব কি খুলে রেখেছো নাকি? সাথে বৌদি বললে, বৌদিমণি বললে, শুধু আর একদিনও আমি এই বাড়িতে থাকবো না। আমি বাপের বাড়ি চলে যাব আজই। মা, বইয়ের বাপের বাড়ি তো কলকাতা থেকে অনেক দূরে, হুট করে যাওয়া যায় নাকি? তাই শুনে আমি বললাম, বৌদিমণি আজই কি যাবে গো? দাদা বাবুকে জানাও, দাদা বাবুর মতামত নাও, তবে তো যাবে। কিন্তু বৌদিমণি সে কি রাগ করলো কি না? আমি কাউকে জানাবো না, কাউকে বলবো না, কাউকে সঙ্গেও নেব না। আমি আজই চলে যাব। আমার বাক্স গুছিয়ে দে। ও মা, এমন কথা বললে কি করে? এত বড় বংশের বউ, শিলের বাড়ির বউ, এই কথা বলতে পারলে? কারো কথা শুনলে রে গো। আমি বোঝালুম, দিদি বাবুদিকে বোঝালুম। শেষে রাখাল সরকার মশাইকে ডেকে আনলো। সরকার মশাই বৌদিমণিকে বললো, বৌমা চলুন, আমি নিজে গিয়ে আপনাকে বাপের বাড়ি দিয়ে আসবো। তাই শুনে বৌদিমণি বললো, আমার কাউকে দরকার নেই, একটা গাড়ি ডেকে দিন। আমাকে সঙ্গে নিয়ে গেল না। গাড়িরা আমাকে ছাড়া এক ঘন্টা চলে না পিসিমা। এত কাণ্ড হয়ে গেল, সেই সময় তুমি বাদরটা কি করছো? আমার ভয় ভয় এর গায়ে হাত তোলেনি তো? চাবিটা পাইনি বলে ময়লাগুলো হয়তো সব খুলে নিয়েছে। পুরুষ মানুষের নেশা চাপলে কোনো কাণ্ড জ্ঞান থাকে না। যাই হোক, কবিতাটা একটা খবর দৃষ্টি গেল। সরকার মশাই থেকারে গেছিল গো। শুনলাম দাদা বাবু ওই নষ্টা মেয়ে মানুষটাকে সঙ্গে করে বোটে করে কোথায় ঘুরতে বেরিয়েছে গো। সর্বনাশ! তাহলে কি হবে? এদিকে তো আরো সর্বনেশে কথা গো পিসিমা। আমার কি হলো? সরকার মশাই বৌদিমণির বাপের বাড়িতে তার করেছিল বৌদিমণি যাচ্ছে বলে। তাতে কি হয়েছে? আজকে সকালে ওখান থেকে খবর এসেছে গো, বৌদিমণি যায়নি গো। আমার ভয়ে হাত পা কাঁপছে। এই দেখো, কাকা বউ কোথায় গেল রে? কাকাকে বউ? কি কেলেঙ্কারি কাণ্ড! এত বড় বাড়ির বউ, এত বড় বংশের বউ, সে কিনা মান ইজ্জত বলে কিছু রাখলে না। আমি আর ভাবতে পারছি না রে, আমি আর ভাবতে পারছি না। সরকার মশাইকে ডাকছে কি? আজ 4 দিন হয়ে গেল, ওরা আজ
থিয়েটারের মনোরমা পালার কথা লোকের মুখে মুখে বলছে। তাই এখন তো পুরনো লাইনটা নবমলাকার নাম আর কেউ মুখেই আনে না। খবরের কাগজেও বড় বড় করে লিখেছে তোমার কথা। আর ম্যানেজার বাবু বলেছেন না, আসছে মাস থেকে তোমার মাইনে বাড়িয়ে দেবে। খবরের কাগজে কি লিখেছে গো বাবা? হ্যাঁ গো, খবরের কাগজে লিখেছে তুমি নিজেদের বড় বড় অ্যাক্ট্রেসদের সঙ্গে পাল্লা দিতে পারো। তুমি তো আর আমাদের মতন 7-8 বছর বয়স থেকে প্লে করছো না, একেবারে এসেই হিরোইনের রোলে নেবে। কি করে এমন পারো দিদি? কি করে এমন লেখা করো? আরে আমি তো আগে প্রচুর থিয়েটার দেখতে আসতো, এই গন্ধর্ব থিয়েটারে। তারপরে এই গন্ধর্ব থিয়েটারে একদিন থিয়েটার দেখতে এসে তোমার সাথে আমার ভাব হয়েছিল, মনে আছে? মনে আবার নেই? তখন থিয়েটার সবে ভেঙেছে। উফ, কি বৃষ্টি সেদিন, রাস্তায় জল জমে গিয়েছিল। আমরা তো আর ভুবন মোহিনী কি নবমলতা নই যে আমাদের সঙ্গে সবসময় আলাদা করে গাড়ি থাকবে। আমাদের এখন বয়স হয়েছে, কদরও কমেছে, ছোটখাটো সাইড রোলে পাঠ করি। তা তুমি সেদিকে গাড়িতে উঠতে গিয়ে দেখলে আমি দাঁড়িয়েছিল। হ্যাঁ, আমি তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি কোথায় থাকো। তুমি বললে 5 নম্বর গণাঘাটার গলি, আর নাম বলেছিলে কমলি। সবাই কমলি বলে ডাকে। তা তুমি সেদিনকে গাড়িতে তুলে আমাকে একবারে বাড়ির দরজায় নামিয়ে দিয়ে গেলে, না হলে সেদিন রাত্রে ফিরতে খুব মুশকিল হতো। মানে কমলি তো তোমার কথা বলে আর শেষ করতেই পারে না। কমলি দিদি, কিরণ দিদি, তোমাদের বিয়ে করা দেখি আমার কেমনই মনে হয়, ইস আমি যদি তোমাদের মতো এরকম বিয়ে করতে পারতাম। কখনো শিরাখা, কখনো রানী, আবার কখনো ভিখিরিনী। আমার না খুব অবাক লাগতো। তারপর যেদিন মনে হলো নিজের ক্ষমতা একবার ঝালাই করে দেখি, সেদিন আমি তোমার কাছেই চলে গেলাম। এদিকে থিয়েটারে আর তুমি যখন এলে আশ্রয় চাইতে, তখন আমরা চারিদিক থেকে তোমাকে দেখেই ছুটে চলে এলি। এদিকে আমার অবস্থাটা একবার বুঝো। তোমাকে খুব অসুবিধায় ফেলেছি না গো। অমন রানীর মতন রূপ, চলাফেরা, ব্যবহার, যে কিনা নিজের গাড়ি চেপে থিয়েটার দেখতে আসতো, সে আজ এসেছে আমার কাছে আশ্রয় চাইতে। মনে হলো আমি স্বপ্ন দেখছি। কে এলো আমার ঘরে? তোমার কাছে আমি চিরদিন তোমার দয়ার কথা আমি কোনোদিন ভাবতেও পারি না। যদি সেদিন আশ্রয় না দিতে, তাহলে হয়তো আমি এই গঙ্গাকে ডুবে মরতো। মারাই সার এমন কথা মুখেও এলো না। আমরা থাকতে মরতে যাবে কোন দুঃখে? আর সত্যি কথা বলছি কি দিদি জানো, ওই লবঙ্গলতার বড় কোমর ছিল। ওই গোপীবাবু কিন্তু সোনায় জড়োয়ায় একেবারে মুড়িয়ে রেখেছিল। গর্বে মাটিতে পাই পড়তো না। আর গন্ধর্ব থিয়েটারে খেয়াল করে দেখবে, হিরোইনের রোল ছাড়া পার্টি করতো না। তাই নাকি? হ্যাঁ গো। আরে গোপীবাবু কম জ্বালাতন করতো না। যখন তখন মদ গিলে স্টেজে উঠে পড়তে চাইছে, ফুল ছুটছে, কিন্তু লবঙ্গর জন্য কেউ কি কিছু বলতে পারতো না। আর একবার তো মদ গিলে একেবারে গ্রিন রুমের মধ্যে এসে ঢুকেছে, এই মনে নেই? আমাদের বিবাহবতী গায়ে হাত পর্যন্ত তুলেছিল। তারপর তারপর আবার কি, ওই ম্যানেজার বিপিন বাবু, অমর বাবু, এরা সব মিলে তাকে টেনে ধরে একবারে বার করে দিল। তাই নাকি? হ্যাঁ, সেই থেকেই তো লবঙ্গলতার এত রাগ, তার গোপীবাবুকে অপমান। এদিকে থিয়েটারে নতুন প্লে নেমেছে মনোরমা, হিরোইন ওই লবঙ্গলতার। ওর গোপীবাবু ওকে নিয়ে বোটে করে কোথায় বেড়াতে নিয়ে চলে গেল, কবে ফিরবে বলেও গেল না। তারপরে তো সব কথা তুমি জানো। তুমি এলে আমার কাছে, আশ্রয় চেয়েছিলে থাকবে বলে। তারপরে বলেছিলে প্লে করব। আমি তোমাকে নিয়ে এলাম মালিকের কাছে। তোমাকে দেখে তো সবাই অবাক। তারপর তোমাকে কিছুটা পাঠ পড়িয়ে থিয়েটারের মালিক অম্ববাবু একবারে তো লাফিয়ে উঠলেন, বললেন লবঙ্গকে আর দরকার নেই, এখন থেকে এই নতুন মেয়েই আমাদের হিরোইন। কিন্তু দিদি, কিন্তু কিন্তু আবার কি? তুমি তোমার নাম বলেছো মোহিনী। তোমায় কতবার জিজ্ঞাসা করেছি তুমি কোত্থেকে এলে, কিভাবে থিয়েটারে পাঠ করছো। এসব কিছুই বলতে চাও না, কেবল হাসো। কেন গো? কি বলবো বলো? থিয়েটারে এসেছি, যতদিন পারবো পাঠ করে যাবো তোমাদের। এছাড়া আমার আর কি বলার আছে? আমার অতীত বলে তো আর কিছু নেই। আর
কিন্তু আমি খেয়াল করেছি কালকে প্লে চলবার সময় ওই গোপীবাবু এসেছিল না, সে তোমাকে দেখে গিরিবালা গিরিবালা এটা বলে চিৎকার করছিল কেন? আমি স্টেজে আমারও কানে এসেছিল, কে যেন খুব চিৎকার করছে। মনোরমা নাটকের নামটা আর নতুন হিরোইনের জয় জয়কার শুনে থিয়েটারে গোপীবাবু এসেছিলেন তোমার প্লে দেখতে। তারপর তুমি যখন নাটক শেষে হাল ঘুরিয়ে মুখটা করে নারীর মতোই তাকাও না, তখন তোমার মুখটা স্পষ্ট দেখতে পেয়ে সেই গোপীবাবুর কি চিৎকার! গিরিবালা, আরে গিরিবালা না, গিরিবালা। গিরিবালা জেনে কি হবে ভাই? তোমার আর আমার তো এসব বলার কিছু নেই, তোমাদের ওসব জানার কোনো দরকার নেই। একটা পুরোনো হিসেব মেটানো ছিল। কিন্তু ওই সময় খুব গন্ডগোল হয়েছিল জানো, প্লে একেবারে জমে উঠেছে আর চারিদিক থেকে লোক গোপীবাবু ঢুকতে চেয়ে স্টেজে উঠে পড়তে চাইছে, গিরিবালা গিরিবালা বলে চিৎকার করছে আর লোকজন বলছে ওকে নামিয়ে দাও, ওই বাবুকে স্টেজ থেকে নামিয়ে দাও। শেষকালে তো লোকেরা এসে টেনে টুনে তাকে একেবারে বের করে দিল। তখন যেতে যেতে সে কি চিৎকার! গিরিবালা, খুন করে দেবো তোকে, খুন করে দেবো গিরিবালা। এরকম করে হাসছো কেন তুমি? একটা পুরোনো হিসেব মিটে গেল কিনা, তাই হাসছি ভাই।